সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সরকার ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী রাখা সহ ৬২ দফা প্রস্তাব জমা দিয়েছে দলটি। দেশে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। চিন্ময় দাস গ্রেফতার ইস্যুতে রংপুরে বিক্ষোভ, চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ক্ষমতার ভারসাম্য। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং রাজেকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। হামলা ভাঙচুরে ধ্বংসস্তূপ ৩ কলেজ, ন্যাশনাল মেডিকেলের চিকিৎসক বরখাস্ত, শিক্ষা প্রতিষ্ঠানে বিভেদের পায়তারা, ঐক্যের ডাক অভ্যুত্থানকারী শিক্ষার্থীদের। 2 দিনের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে না কোথাও কিছু একটা হচ্ছে, বললেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে চলে যাবে দেশ, মন্তব্য মির্জা ফখরুলের। শেখ হাসিনা, বেনজির সহ আসামি ৪৪, মানবতা বিরোধী অপরাধ আইনেই হবে বিচার। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ক্ষমতার ভারসাম্য। সমসাময়িক রাজনীতির নানা বিষয়গুলো নিয়েও আলোচনা করব। শুরুতে যেতে চাই অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের সম্পাদকীয়তে। আমি যদি ভুল না করে থাকি, আপনি মনে হয় আজকেই প্রথম আসলেন। অ্যাডভোকেট ফজলুর রহমান খুব জনপ্রিয় একজন আইনজীবী এবং জনপ্রিয় একজন রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা। ফজলুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। দেশে গত মঙ্গলবারে আমরা দেখলাম যে ঢাকা কলেজ, সিটি কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো। এরপরে ব্যাটারি চালিত অটোরিকশার ইস্যুটা আসলো। এরপরে তিতুমির কলেজের একটি ঘটনা ঘটলো। এরপরে 3 কলেজ। আজকে আবার চিন্ময় দাসকে গ্রেফতার ইস্যুতে উত্তাল দেখেছি। চট্টগ্রাম এবং রংপুরে বিক্ষোভ হয়েছে। আসলে আপনি তো রাজনীতির খোঁজ খবর রাখেন, পর্যবেক্ষণ করেন, দেশে এখন হচ্ছেটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যিনি আলোচক, উনি একজন প্রতিভাবান বললে কম বলা হবে, খুব গভীরভাবে মনোনিবেশকারী একজন রাজনৈতিক বিশ্লেষক, দেশের সম্পর্কে প্রগতিশীল রাজনীতির প্রকৃত ধারক আমার ভাই জনাব রাজেকুজ্জামান রতন ভাই। বাংলাদেশে আমাদের কথা যারা শুনছেন, আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি গতকাল আমার নিজ জেলা কিশোরগঞ্জ, ওই জেলার আমার নিজ থানা, আমার জন্মস্থানের যে থানা, এটার নাম ইটনা গিয়েছিলাম। এখান থেকে যেতে দ্রুত গেলে 7 ঘন্টা, আর স্লো গেলে 9 ঘন্টা, আসলে 9 ঘন্টা। তারপরে আল্লাহ মালুম। এই যে সকাল থেকে স্টার্ট করেছি, রাত্র 8:30টায় এসে পৌঁছেছি। আপনি আমন্ত্রণ করেছেন, আমি মনে করেছি সময় টেলিভিশনে যাওয়া দরকার, আমি এসেছি আপনাকে সম্মান জানানোর জন্য। শরীরটা, গলাটা খুব ভালো নয়, কারণ 1 মিনিট গতকাল রাত্রে ঘুমাতে পারিনি। এলাকায় যাওয়ার কারণে কত মানুষ এসেছে সেইবার নাইব বললাম। আমি রাত 2টা পর্যন্ত সবার সাথে সাক্ষাৎ দিয়েছি, সেই কারণে গলাটাও নষ্ট হয়ে গেছে, মনটাও ভালো না। কোনো আনন্দের কোনো খবর নাই। 1, আনন্দ বাদ দিলে কোনো সুখবর নাই। 2, 3 হলো আগামী দিনে সুখবর হবে এইরকম ধরনের ভবিষ্যৎ চিন্তাও করতে পারছি না।
কে দেশ চালাচ্ছে, কিভাবে চলছে, হুম কারাই সরকারকে আপহোল্ড করে, লিড করে, কিছুই বুঝি না। এই ধরনের একটা অবস্থায় আমার জীবনে আমি পড়িনি। আমি দাবি করতে পারি আমার ভাই খুব নাম করা রাজনীতিবিদ, প্রগতিশীল পলিটিশিয়ান, কিন্তু আমি দাবি করতে পারি উনার ডিউরেশন অফ পলিটিক্স আমার সমান না। হুম আমি 1964 সনের 26শে সেপ্টেম্বর ছাত্রলীগে ঢুকেছি, আর এইটা 2024 সনের সেপ্টেম্বর গিয়ে এখন প্রায় ডিসেম্বর। আমার রাজনৈতিক ডিউরেশন ব্যাপ্তি হইল 60 বছর। হুম সেই ব্যাপ্তির কারণে আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো বুদ্ধি বিবেচনা তেমন নাই, কিন্তু আমার অভিজ্ঞতার কারণে দুই চোখ দিয়ে যা দেখছি, মন দিয়ে যা বুঝছি, এই বুঝার কারণে আমার কাছে মনে হইতেছে এই ধরনের অসহনীয় অবস্থা কোনোদিন ছিল না। এক লোক আর এক বিচারের সামনে গেছে, গিয়ে দাঁড়াইছে, কয় তুই দাঁড়াইতে পারবে না, কয় তাইলে আমি বসি, কয় না বসতেও পারবে না। মাতবর সাহেব তাইলে আমি কি করব, কইতেছে তুই কিও করতে পারবে। বাংলাদেশটা এখন একটা অবস্থা হয়েছে তুই কিও করতে পারবে না, এই একটা অবস্থার মধ্যে দেশটা চলে গেছে। এটার পেছনের কারণটা কি, কেন গেল? এখানে কোন সবার এখানে একটা জনমত সমাজে সমাজে পরিবারে সমাজে দেশে নেতৃত্বটা হইল প্রধান প্রধান কন্ডিশন, শর্ত একটা দেশের শান্তি যোগ্যতার জন্য। বাপ যেমন, একটা পরিবারের পিতা যেমন, তার সন্তান হবে তেমন। পিতা যদি রাত 12টার পরে মদ খায়া বাড়িতে আসে, তার সন্তান কোনোদিন ভালো হবে না। সরকার যেমন, দেশ হবে তেমন। নেতা যেমন, দল হবে তেমন। হেডমাস্টার যেমন, স্কুল চলবে তেমন। আমরা আগে হেডমাস্টার দেখছি রাস্তা দিয়ে হাইটে যেতেছে, আমার সময়ে 1957 হেডমাস্টার হাইটে যেতেছে, রাস্তা ফাঁক, স্যার আই যাইতেছে, ছাত্ররা সব নিশ্চয়। আমার এক বন্ধু, উকিল বন্ধু বলে, তার বাড়ি ময়মনসিংহ, তার নাম বদর, সে বলে ফজলু ভাই আগে স্কুল ঘর ছিল কাঁচা, কিন্তু মাস্টার ছিল পাকা। এখন স্কুল সব পাকা হয়েছে, মাস্টার কিন্তু কাঁচা। দেশ শেষ হয়ে গেছে। অথচ এই দেশটা একদিন যুদ্ধ করে বানাইছিলাম, যুদ্ধ করে বানাইছিলাম। পাশে থেকে সাথী যোদ্ধা পড়ে গেছে, রক্তের সম্পর্ক আছে, চিৎকার করে বলতেছে মামা চলে গেলাম, মাকে কিন্তু তুমি দেখো, মায়ের একমাত্র সন্তান, বিএসসি পড়তো। নিজের চোখে দেখছি কত সন্তানের লাশ কবর দিছি, কত মুক্তিযোদ্ধার চিৎকার শুনছি মৃত্যুর আগে। আজকে এই দেশটা এমন একটা অবস্থায় গেছে, এখন বলতে হয় আমার 60 বছরের রাজনীতি আমি প্রত্যেকটা দিন বলতে পারবো, কারণ আমি 69 সন থেকে ডায়েরি লিখি, একদিনও ব্যতিক্রম না। 69, অর্থাৎ আমি 56 ইয়ার্স আমি ডায়েরি লিখি। কাজে আমার প্রত্যেকটা কথা লেখা আছে। আমি ইকবাল হল 116 নম্বর শাহজাহান সিরাজের রুমমেট, যে রুমে সিরাজুল আলম খান আইসা ঘুমাইতেন। এখন দুঃখ করে আমি বলি, কি করলাম ভাই, গাজীর গীত গায়া 5 শিকা কামাই করলাম 1.5 টাকা খায়া। আপনি বললেন ফজলুর রহমান সব হতাশার কথা বলেন, আমি হতাশ না। আমার বয়স হয়েছে 77 বছরের বয়স মানুষ। আমি গত 3 বছর যে কথা বলছি, বিশেষ করে গত 1 বছর 31শে অক্টোবর থেকে ধরে, যখন বিএনপির 10 লক্ষ মানুষের জনসভাকে গুলি করিয়া এটাকে গাজা উপত্যকা বানায় ফেলল 28শে অক্টোবর, কেউ যখন কথা বলে না, আমি বলছি। সেই মৃত্যুর ঝুঁকি নিয়ে অনেকে বাইরে থেকে এখনো কথা বলে, ভিতরে আইসা বললে বোঝা যাবে হেডামকার কতটুকু। আমি ভিতরে থেকে বলছি মৃত্যুর ঝুঁকি নিয়ে, শুধু বলছি আল্লাহ তুমি আমার জীবন যতটুক রাখছো, যতদিন রাখছো ততদিন বাঁচবো, গুলি খাইলে খাবো, সত্য কথাগুলো বলবো। আজকে সেই সত্য কথাগুলো বলার পরিণাম হয়েছে একটা দিনের জন্য শান্তিতে থাকতে পারে না। এইখানে মিছিল হচ্ছে, এখানে কলেজে হচ্ছে, এখানে এই হচ্ছে, নিজেরা মারামারি করতেছে।
কোনো ধরনের নেতৃত্বের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে যোগ্যতা সম্পন্ন কথা শুনতে চেয়েছিলাম, যে যোগ্যতা সম্পন্ন কাজ দেখতে চেয়েছিলাম, যিনি আজকে প্রধান উপদেষ্টা হয়ে বসে আছেন, জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাথার উপরের মানুষ। আমি সবসময় বলি 10 জন প্রধানমন্ত্রী একসঙ্গে করলেও ইউনূস সাহেবের মতো উচ্চতা হয় না। সেই ইউনূস সাহেব ক্ষমতায়, কিন্তু তার কাছ থেকে এমন কেন পাওয়া যাচ্ছে না? কেন দেশে এরকম হাজার হাজার লোক এইভাবে বিনা কারণে মিছিল করবে? কেন অ্যারেস্ট হবে এইভাবে? কেন চট্টগ্রামে আইনজীবীকে কুপায়া হত্যা করতে হবে? এই যে অস্থির একটা দেশ, অস্থির একটা সমাজ, অস্থির একটা রাজনীতি, আর এখানে আছে পোলা পানে কিছু কথা কয় প্রত্যেক। আপনার কাছে আবার আসবো একটু। এই কারণে আমি বলে ফেলি, এই কারণে মনটা আমার ভালো নাই। আমি কথা আরো পরে বলবো, মনটা আমার ভালো নাই, দেশটা ভালো চলছে না। আপনার মন কেন ভালো নাই আরো শুনবো আপনার কাছে। রতন ভাই, গুমোট একটা আবহাওয়া, যেটি ফজলুর রহমান বললেনই, স্বস্তি মিলছে না, মানুষ ত্যক্ত বিরক্ত, একেবারে অস্থিতিশীল একটা অবস্থা। এর পেছনে আসলে দায়টা কার? সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে ষড়যন্ত্র চলছে, অব্যাহত আছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে চিন্ময় দাস ইস্যুতে যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে এর নেপথ্যে, আসলে কি তাই, নাকি ব্যর্থতা রয়েছে সরকারের নিয়ন্ত্রণের? ধন্যবাদ। রাজনীতি যে একটা সমাজের পরিচালিকা শক্তি, এটা আমরা মানি বা না মানি, এটা আমাদের জীবনে বারবার আমাদেরকে শিখিয়ে দেয়। আমাদের সামনে এতক্ষণ আলোচনা করলেন আমাদের ইতিহাসের একজন জীবন্ত সাক্ষী, এবং আমরা এ পর্যন্ত যে 3টা গণ অভ্যুত্থানের কথা বলি, 1969, 1990 এবং 2024, 3টা গণ অভ্যুত্থানেই তিনি উপস্থিত ছিলেন। ফলে তার অভিজ্ঞতা থেকে তার কিছুটা বেদনার কথা আমরা শুনলাম, কিছুটা কখনো কখনো মনে হয় তার হতাশা। মানুষ হতাশ হয় কখন? যখন আশাটা অনেক বড় থাকে। এবারের গণ অভ্যুত্থানে মানুষের আশাটা অনেক বড়। তারা বলেছিল যে এইবার অন্তত যে সাম্যের জন্য দেশটা স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলে, 90-এ যে অভ্যুত্থানটা হয়েছিল সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলে, আর এবার আমাদের দেখুন সুনির্দিষ্টভাবে বলা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মানে আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে লড়াইটা চেয়েছিলাম। বৈষম্যের কত রূপ আছে, তার কত মাত্রা আছে, সেটা যদি বলি ধর্মীয় বৈষম্য, নারী পুরুষের বৈষম্য, মজুরি বৈষম্য, গ্রাম শহরের বৈষম্য, এমনকি আমরা যদি বলি যে শিক্ষিত এবং নিরক্ষর মানুষের বৈষম্য, সবচেয়ে বড় যে বৈষম্যটা হচ্ছে যে মানুষে মানুষে বৈষম্য একটা তৈরি হয়ে গেল এদেশে। সেটা কীরকম? 71 সালে দেশটা স্বাধীন হলো কি বিশাল স্বপ্ন নিয়ে। 72 সালে আমাদের দেশে ধনী দরিদ্রের অনুপাত ছিল, বৈষম্যের অনুপাত ছিল 1:18, সেটা হয়ে দাঁড়ালো এখন 1:121। বৈষম্য মাপার যে মাপকাঠি, যেটাকে গিনি সহগ বলে, সেই গিনি সহগে এটা দাঁড়ালো 0.49, মানে চূড়ান্ত বৈষম্যের দেশে পরিণত হলো। মানুষ অর্থনৈতিক এই বৈষম্যগুলো যেমন বাজারে গেলে বুঝতে পারে, কিন্তু জীবনে তো প্রতিদিন তার নানা ধরনের বৈষম্যের রূপ দেখেছে। সেখান থেকে মুক্তির আকুতি নিয়েই তো আমাদের লড়াইটা ছিল। সেই লড়াই যারা লড়লেন তাদের কাছে মানুষের আশাটাও অনেক বড়, যে তোমরা না বাবা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে জীবন দিয়েছ। সেই লড়াইয়ের আহ্বানে সাড়া দিয়ে যে ইনফর্মাল সেক্টরের যে শ্রমিক দিন আনে দিন খায়, সেও তো অকাতরে রক্ত দিয়েছে। আমরা যদি বলি 1500 জন মৃত্যুবরণ করেছে, তার মধ্যে 250-300 জন যদি ছাত্র হয়, বাকিরা কারা? বাকিরা তো এই শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, মায়েরা, শিশুরা। 107 জন শিশু তো মৃত্যুবরণ করেছে। তাদের কত বড় একটা জীবন সামনে ছিল। তাদের প্রতি কি আমাদের দায়টা পালন করব না? যে কোনো বড় আন্দোলনের পরে একটা বড় শৃঙ্খলা দরকার হয়, কিন্তু এবার আমরা দেখলাম বড় আন্দোলনের বিজয়ের পরে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হলো। এই বিশৃঙ্খলাটা কি পরিকল্পিত, নাকি এটা দক্ষতার অভাব? আমাদের এখানে যারা আছেন তারা বলছেন তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তাদের রাজনীতিকে তাচ্ছিল্য করার একটা মানসিকতা আছে। রাজনীতিকে তাচ্ছিল্য করে তারা সমাজে বড় হয়েছেন, কিন্তু তারা দেখলেন যে তারা এনজিও চালাতে পারেন খুব ভালো করে, হয়তো একটা অফিস চালাতে পারেন ভালো করে, কিন্তু মানুষকে পরিচালনা করতে গেলে তাদের কিন্তু একটা মানবিক বোধও লাগে, মানবিক দায় লাগে। সেই জায়গায় আমরা দেখলাম বিরাট একটা ঘাটতি আছে। 1, 2 নম্বর হচ্ছে নির্দেশ দিয়ে সব কিছু হবে না। কেন সরকার পতনের পরে পরে শ্রমিকদের বুকের উপর আবার গুলি চালাতে হলো? যে শ্রমিক বলল যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে এসে আমি জীবন দিয়েছি, এখন থেকে 3 মাস আমার মজুরি নাই,
কিন্তু তাহলে কিন্তু সেই রতন জায়গায় তো ভাই, তাকে এটাও দাঁড়াতে তো হবে। এটাও তো আমাদেরকে মানতে হবে যে একটা সরকারের বয়স 3.5 মাস, কিন্তু যখনই ইউনূস সরকার দায়িত্ব নিলেন 8 আগস্ট, এর পরে নানা রকম দাবি দেওয়ার মাধ্যমে, রাস্তায় অবস্থান করা, আন্দোলন করার মাধ্যমে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়েছে কিনা নানানভাবে। এটাই তো স্বাভাবিক। এটা তো স্বাভাবিক, মানে মানুষের মুখ খুলে গেছে। মানুষ বলছে 15 বছর আমরা কথা বলতে পারিনি, এটা তো ঠিক। হুম আপনারা বলেছেন না 15 বছর একটা হুম হুম ফ্যাসিস্ট শাসন ছিল, হুম হুম 15 বছর গণতন্ত্র ছিল না। তাহলে মানুষ তো তখন কথা বলতে চাইলে বলবে যে আমি 15 বছর বঞ্চিত হয়েছি। তখনই তো সরকারের দায়িত্ব, এই যে 15 বছরের বঞ্চনা, এটা তো আমি একদিনে শোধ করতে, দূর করতে পারবো না। আসুন বসুন আমরা এটা ঠিক করার চেষ্টা করি। মানে মানুষ চেয়েছিল রাজনীতিবিদদের কাছ থেকে এইরকম একটা ভূমিকা। তারা কিন্তু মনে করে নাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা অন্তহীন সমস্যা সমাধানের একটা জাদুদণ্ড আছে, যে তিনি মাথায় ছুঁয়ে দেবেন আর সবার সমস্যা দূর হয়ে যাবে। তা তো তারা চায়নি। হুম তারা চেয়েছিল একটা আশ্বাস, তারা চেয়েছিল একটা ভরসা, তারা চেয়েছিল যে আমাদের সমস্যাগুলোকে তিনি কগনিজেন্সে নিচ্ছেন, তিনি তার ইয়েতে নিচ্ছেন, বিবেচনার মধ্যে নিচ্ছেন। এই জায়গায় যখন দেখে প্রায় নির্লিপ্ততা, তখন মানুষ মনে করে তাহলে কি হবে? আমাদের কি শেষ পর্যন্ত আবার যেমন করে বিপুল শক্তির জাগরণ ঘটিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করাতে হয়েছে, ঠিক তেমনি করেই কি আমাদের আবার দাবি আদায় করতে হবে? হুম এইটা কিন্তু দেখেন, এটা প্রবণতার একটা রূপ দেখা দিল। 2 নম্বর যেটা বলবো, আমরা কিন্তু অতীতের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখি। হুম হুম আমাদের বর্তমান গড়ে ওঠে অতীত থেকে। কিন্তু হঠাৎ করে আমাদের অতীত ভুলিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হলো। এই অতীত ভুলিয়ে দেওয়ার প্রবণতা কি? সেটা আমাদের ৭১ ভুলিয়ে দেওয়া, আমাদের ৫২ ভুলিয়ে দেওয়া, আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন, সবই যেন আমাদের ২০২৪ এসে শেষ হয়েছে। তাহলে মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ যুবকদের মধ্যে একটা শৃঙ্খলা কেমন করে আসে? পুরনো দিনের সংগ্রামের স্বীকৃতি না দিতে পারলে তার নতুন যুগের সংগ্রামের দায়িত্ববোধ সে অনুভব করবে না। হুম সেই জায়গায় কিন্তু একটা দায়হীন এক ধরনের অধ্যত্ব তৈরি হয়ে যেতে শুরু করলো। এই অধ্যত্ব কিন্তু খুবই সংক্রামক ব্যাধির মতো। কেউ যদি একবার কোনো একটা ক্ষেত্রে অধ্যত্ব দেখাতে শুরু করে না, তার প্রতিপক্ষ তখন অধ্যত্ব দেখানো শুরু করে। হুম সব মিলিয়ে একটা সমাজে এই যে আপাত বিশৃঙ্খলা যেটা দেখছি, সেটা কিন্তু একটা দায়হীনতার একটা বহিঃপ্রকাশ। 3 নম্বর যে বিষয়টা আমি একটু বলবো, অর্থনীতির কয়েকটা বিষয় আছে যেগুলো দীর্ঘমেয়াদী সমাধান করতে হবে। আবার কিছু কিছু আছে স্বল্পমেয়াদী পরিকল্পনা নিতে হবে। যেমন এই যে বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তার জন্য আমরা কি দায়ী করেছিলাম? আমরা সিন্ডিকেটকে দায়ী সিন্ডিকেটের কথা করেছিলাম, বলছিলাম, আমরা মজুতদারের চাঁদাবাজিকে কথা দায়ী বলেছিলাম, করেছিলাম, হ্যাঁ। মজুদদারকে দায়ী করেছিলাম। ১০০ দিন কি যথেষ্ট নয় এটাকে নিয়ন্ত্রণ করার জন্য? ছোট্ট একটা দেশ শ্রীলঙ্কা তো দেখিয়ে দিল হুম। যে পারে। কখনো যদি কেউ চেষ্টা করে, তাহলে মুদ্রাস্ফীতি ৬৭% থেকে -3-4 নিয়ে আসা যায়। তাহলে এটা একটা দৃষ্টান্ত ছিল। অতদূর নাই বা বললাম যে শ্রীলঙ্কায় বামপন্থী মনোভাবাপন্নরা ছিল, এখানে তা বামপন্থীরা নেই, বুঝলাম। কিন্তু এখানে তো জনগণের পক্ষে তো তারা ছিলেন, জনগণের আকাঙ্ক্ষাকে তো ধারণ করেন। এই দুইটা একটা জায়গায় যদি একটা পজিটিভ দৃষ্টান্ত দেখানো যায়, তাহলে মানুষ কিন্তু ভরসা পেতে থাকবে যে হ্যাঁ, আমরা পজিটিভ জায়গায় চলছি। মানুষের মনের মধ্যে এখন একটাই আশা, সেটা কি? যে তুমি যত বড় স্বৈরাচারী হও না কেন, জনগণের সামনে তুমি টিকতে পারবা না। হুম। সেটা আইয়ুব খান পারে নাই, সেটা এরশাদ পারে নাই, সেটা শেখ হাসিনাও পারে নাই। ফলে জনগণের কাছে এটাই শুধুমাত্র এখন একমাত্র আশার জায়গা আছে। বাকি জায়গাগুলো কিন্তু দৃষ্টান্ত লাগবে। জি। শুধু আশা দিয়ে তো চলবে না, দৃষ্টান্তটাও তো তৈরি করতে হবে। জি, ফজলুর রহমান, আপনি অনেক হতাশার কথা বললেন, সরকারের নানা ব্যর্থতার কথাও বললেন, কেন সরকার ব্যর্থ হচ্ছে সেটিও বলেছেন। কিন্তু এই সরকার তো একেবারেই ঐক্যমতের সরকার, সকল রাজনৈতিক দল সমর্থন দিয়ে আসছে এবং রাজনৈতিক দলগুলোও বলে আসছে যে এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, তারা আবার পেছনের দিকে ফিরে যাবেন, অন্ধকারে নিমজ্জিত হবেন। শুধুমাত্র দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, এর পেছনে শুধু সরকারের ব্যর্থতাও দায়ী, নাকি রাজনৈতিক দলগুলোরও আরও ভূমিকা রাখা উচিত? আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আমি যে কথাগুলো বলছি এতদিন যাবৎ 5 তারিখের পর থেকে, আমি কোনো কারণে এই কথা বলছি না যে এই সরকার ব্যর্থ হোক হুম বা ব্যর্থ হয়েই গেছে। হুম কারণ এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নাই। এই সরকার ব্যর্থ হলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যে কথাটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আপনিও দেখাইলেন কথাটা। এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। হুম আমিও মনে করি এই সরকারকে ব্যর্থ হতে আমরা দিতে পারি না। কিন্তু ঘটনাটা হলো, এইখানে যে কাজগুলো হচ্ছে, যে কথাগুলো হচ্ছে, আপনি যদি অন্তত সম্মান না দিয়ে এইটুকু অপমান করবে
অপমান মাথায় নিয়ে কেউ সরকারের দিকে আগায় যাবে না, সরকারকে সহযোগিতা করার জন্য আগায় যাবে না। প্রতিদিন আমি বললাম, আমরা যাদের বয়স বেশি, রাজনীতি করি, যাদের অভিজ্ঞতা বেশি, সবাইকে অপমান করা হচ্ছে ক্ষমতার চেয়ার থেকে। প্রত্যেক লোককে অপমান করা হচ্ছে। ওরা যেভাবে কথা বলে, 2-3টা ছেলে পোলাপান, এগুলা পোলাপান, আমার ছোট ছেলের চেয়েও বয়সে ছোট। এরা কেউ MA পাস করে নাই, কেউ না, হয়তো বা একটা ছেলে বোধহয় করছে, কি পড়িয়া পড়ছে আমি জানি না। এরা মাদ্রাসা থেকে পড়ে আসছে বেশিরভাগ। আমার ছোট ছেলে ব্যারিস্টার। জানি। এরা যেভাবে এক জায়গাতে বসে টেলিভিশনের নব ছাইরে অথবা ইউটিউবের সব দরজা খুলিয়া দিয়া ঘন্টার পর ঘন্টা যেভাবে পলিটিশিয়ানদেরকে অতীতকে উদ্ধার করা হয়, এটা আমার কাছে মনে হয় না জিনিসটা শোভনীয়, অথবা এইটা আমাদের সংস্কৃতিতে কোনোদিন ছিল না। যে দল করছে, আপনারা শুনছেন কিনা জানি না, আমি রাশেদ খান মেনন কেন আজকের প্রেক্ষাপটে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে সেটার আমি প্রশ্ন তুলছি। কি কারণে তুলছি সেই প্রশ্নের উত্তরটা আপনি জিজ্ঞেস করে দিতে পারবো, আমি দিয়েও দিছি। এই রাশেদ খান মেনন সাহেবের আদর্শ বা তার সাথে নেতৃত্বে আমি পলিটিক্স করি না, কিন্তু তাকে দেখলেই আমি চেয়ার থেকে লাফ মেরে উঠছি, সালাম দিছি, পাশে গিয়ে ছোট ভাইয়ের মতো দাঁড়াইছি, ভাই আপনি কেমন আছেন। এই জায়গাটা বাংলাদেশে এখন অনুপস্থিত হয়ে যাচ্ছে। 2-3টা জেনারেশন আমাদের সন্তানদের, আমার কাছে মনে হচ্ছে এদেরকে এটা কেউ শিক্ষা দেয় নাই। অথচ আমি শুনছি, টেলিভিশনে শুনছি, ইউটিউবে দেখছি, 2-1টা ছেলের বাপ বোধহয় স্কুলের শিক্ষক, কিন্তু তাদের কথার মধ্যে আমি কোনো ধরনের আদব, কথা খুব হার্শ, খুব অপমানজনক কথা বলে, এবং এসব কথাতে রাত্রে ঘুম হয় না। ছেলেপেলেরা এরকম কথা বলবে, তারা দেশ সাজাক না, আমরা তো তাদেরকে মাথায় তুলে রাখতে চাই, তারাই তো নেতৃত্ব করবে, দেশ তো তাদের জন্য। আমি তো 77 বছর বয়স, 80 হইলে তো আমি মনে করি আল্লাহ আমাকে বেশি দিন বাঁচাইছে, আল্লাহ এখন নিয়ে যাও। কিন্তু আমি তো তাদের কথায় বার্তায় অপমানিত হইতে চাই না। এরা তো আমাদেরকে বলতে চায়, আরে বুইরারা কি বুঝে, ভাবটা এরকম, বুইরারা কি বুঝে। অথচ আমি ওই দিন বলছি, যারা এইসব কথা বলতেছো বাবারা, একটা পার্টি করে দেখছো, মানে মায়ও জানে না, বাপেও চিনে না পার্টির নামটা কি, নেতাকে। এখন আবার নতুন করে কইতেছো আরেকটা পার্টি করবা, করে দেখো তো বাবারা। এই দেশে আমি কোনো তোমাদেরকে ছোট করতেছি না, রাজনীতি বড় কঠিন জিনিস, বড় কঠিন জিনিস। এটা গাছের ফল না যে গাছ থেকে পরে বা মাটি ফাইটে উঠে। নো, রাজনীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে, যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। আর কিছু কথা কইলে পরে এই দেশের সাধারণ মানুষ এখন এটা তারাও আর করে না, ওই ধর্মের নামে কথা কইলে কিছু বিগলিত হয়ে ওঠে, আর এর উপরে দাঁড়ায় পলিটিক্স করতে চান। এইটুক শিখলে পরেই দেশে পলিটিক্স হয়ে যাবে না। বলা যাবে না এই দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাঙালির ছেলে ওয়াকারুজ্জামান জেনারেল হয়েছিল। এই বাঙালির ছেলে ওয়াকারুজ্জামানের চেয়ে 100 গুণ যোগ্যতা সম্পন্ন একটা লোক ইন দ্য ইয়ার 1943 ক্যাপ্টেন হিসাবে ঢুকছিল, লেফটেন্যান্ট হিসাবে ঢুকছিল আর্মিতে, ক্যাপ্টেন হিসাবে 2য় মহাযুদ্ধ শেষ করছে। তার নাম ছিল ক্যাপ্টেন MAG উসমানী। উনি তখনকার আমাদের দেশ ব্রিটিশ ছিল 45 সনে, উনি যখন গিয়া ওনার জেনারেলের সামনে দাঁড়ালো প্রধান সেনাপতি মন্টু কুমারী তাকে দেখে বলছিল, তার কথা শুনে, দিস বয় ওয়ান্স হি উইল বি দ্য জেনারেল অফ ইন্ডিয়া। তখন ইন্ডিয়া ঐক্যবদ্ধ ছিল, কিন্তু ইন্ডিয়া ভাঙ্গিয়া কিন্তু পাকিস্তান হয়েছিল। সেই পাকিস্তানে কিন্তু উসমানীকে কর্নেল হয়ে রিটায়ার করতে হয়েছে।
আজকে যারা বাক বাকুম করে বড় বড় কথা বলো মুক্তিযুদ্ধটা ভালো ছিল না, এটার মাঝে ভুল ছিল, মুক্তিযুদ্ধ না হইতে কোনো বাঙালির ছেলে জেনারেল হইতো না, কোনো বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল হইতো না, দুই একটা ছোটোখাটো ব্রিগেডিয়ার হয়তো বা পিছন দিক দিয়া মেডিকেল কোরের থাকতো, কোনো বাঙালির ছেলে সচিব হইতো না, কোনো বাঙালির ছেলে। আমার কিশোরগঞ্জে আমি প্রথম 64 মেট্রিক পরীক্ষা দিতে এসে দেখছি আমার কিশোরগঞ্জের এইচডি সাহেব আইছে সব তটস্থ কি এইচডি সাহেবের বাড়ি পাঞ্জাবে, আমার কিশোরগঞ্জের এইচডি ছিল পাঞ্জাবি। কাজেই যারা এখন মুক্তিযুদ্ধটাকে স্মরণ করতে চান না, বাদ দিয়ে দিতে চান, তাহলে এই 2024 সনে গুলিস্তানের রাস্তার সামনে দাঁড়ায় দেখতে হইতো আদমজির নাতির গাড়িটা কত সুন্দর, মার্সিডিজ গাড়ি আদমজির নাতি চালায়, নাতি কত সুন্দর। ওই গুলিস্তানে দাঁড়ায় হতবা গুলশান যদি থাকতো, গুলশানে বা বনানীতে থাইকা দেখতে হইতো পাঞ্জাবি পাকিস্তানি ছেলেগুলা কত সুন্দর, আমাদের সুন্দরী মেয়েগুলারে বিয়া করে কিনা, ওদেরকে করাচি নিয়ে যায় কিনা। এটা কিন্তু করতে আমরা তাদের মুখাপেক্ষে মুক্তিযুদ্ধটা খারাপ ছিল যারা বলে ওই মুক্তিযুদ্ধটা বুঝে না 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 এটা কন যাইব না, যাদের নাম বলতে চাও না এরা না থাকলে খুব ক্লিয়ার কথা, শেরে বাংলা ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাজনৈতিক নেতা হিসেবে তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল, সামরিক নেতা হিসেবে এমএজি উসমানী, জিয়াউর রহমান, খালেদ মুশাররফরা না থাকলে বাঙালি জাতি ভুল ত্রুটি সহ আজকের পর্যায়ে আসতো না। কাজে আমি আজকে যে কথাটা বলতে চাই, কেন হচ্ছে না এইখানে আমরা সঠিক জায়গাতে নেতৃত্ব সরকার দাঁড়াচ্ছে না বলেই সব কিছুতে এখন গন্ডগোল লাগতেছে। জি রতন ভাই, এই যে দেশের অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ, রাজনৈতিক দলগুলো অংশীজন যারা বিপ্লবের সময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, তারা অনেকাংশেই এখন দেখা যাচ্ছে বিভক্ত, বিভাজন, নানা রকম মত তৈরি হয়েছে, ঐক্যে ফাটল ধরেছে। এই জায়গাটায় দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের যে স্থিতিশীলতার প্রশ্নে আসলে রাজনৈতিক দল এবং অংশীদারদের ভূমিকা কি থাকা উচিত এই পর্যায়ে? একটা জিনিস কিন্তু রাজনীতি যারা করেন তারা সবাই জানেন বিক্ষোভের ঐক্যটা খুব সহজ, কারণ বিক্ষোভের সামনে একটা প্রতিপক্ষ থাকে, ফলে তখন খুব দ্রুত মানুষ বুঝে যায় যে কমন এনিমি, ফলে তাদের মধ্যে একটা কমননেস তৈরি হয় যে একত্রিত থাকতে হবে। কিন্তু যখন এনিমি আর কমন থাকে না, তখন তাদের মধ্যে কিন্তু নানা ধরনের বিভেদ বলি, বিভাজন বলি, প্রশ্ন বলি, এগুলো তৈরি হয়। তখন সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে একটা রাজনৈতিক ম্যাচুরিটির লক্ষণ। যেমন যখন আমরা বলেছিলাম যে স্বৈরাচারী ব্যবস্থা থেকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা যেতে চাই, স্বৈরাচারের প্রতীক হিসেবে কে ছিল? আওয়ামী শাসন। তাহলে আওয়ামী লীগ যে প্রক্রিয়া শাসনটা চালিয়েছিল সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকলে আওয়ামী লীগের পরিবর্তে যেই আসুক না কেন, শেখ হাসিনার পরিবর্তে যেই আসুক না কেন, জিনিসটা তো একই থাকবে। এটা তো এই জন্য আমরা বলছি যে ব্যক্তির বদলের চাইতে ব্যবস্থার বদলটা খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা ব্যক্তির উপরে যত বিদ্বেষ মানে ছড়াই না কেন, ব্যক্তিকে গালি দিলেই তো ব্যবস্থা পাল্টে যাবে না ভাই, তার পাল্টা তো লাগবে। যে কাজ, যে স্বেচ্ছাচারিতা চালিয়েছিল আওয়ামী লীগ 15 বছর, আমরা আওয়ামী লীগকে তাড়ানোর পর আমরাও কি সেই কাজটাই করব? আমরা যদি সেই কাজ করতে থাকি তাহলে মানুষ কিন্তু দিন পর মুখ ফিরিয়ে নেবে যে তোমাদের আশায় না আমরা বুক বেঁধেছিলাম। একটা গান আছে না, চাঁদের আশায় নিভিয়েছিলাম নিজের ঘরের বাতি, মানে চাঁদের আশায় আমি ঘরের বাতি নিভিয়ে দিলাম, কিন্তু চাঁদ যখন ডুবে গেল তখন তো আমি অন্ধকারে পড়ে গেলাম। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যে আমরা তো একটা নতুন আলো দেখতে চেয়েছিলাম। সে আলোটা কোথা থেকে আসবে? অর্থনীতিতে, রাজনীতিতে, এবং সবচেয়ে বেশি আসতে হবে সংস্কৃতিতে। মানুষ কিন্তু মানুষকে দেখে সংস্কৃতি দিয়ে। আপনি কি রাজনীতি করেন, আমি কি রাজনীতি করি, ফজলুল ভাই কি রাজনীতি করে, এটা বড় কথা না। তারা যখন দেখে আমাদের সবার সিনিয়র হিসেবে আমি ফজলুল ভাইকে সম্মান করে কথা বলছি কিনা, মানুষ তখন বুঝবে ও বাসত করে কি না করে, তার চেয়ে বড় কথা হচ্ছে একটা সিনিয়র মানুষকে তিনি সম্মান দিয়েছেন। আর আমি যত গুরুত্বপূর্ণ কথাই বলি না, তখন বলবে একটা বাসত করে কিন্তু আসলে একটু বেয়াদব। তাহলে তখন কিন্তু আমার ওই নীতি কথাটারও জায়গা থাকে না। এইটাও কিন্তু খেয়াল রাখা দরকার রাজনীতিতে। এই জন্য পলিটিক্স উইথ এ কালচার, এটা খুব দরকার। আমাদের এখানে যদি পেশি শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, তাই না, আমরাও নিজে কি তাহলে পেশি শক্তির ব্যবহার করব? তাহলে মনে হলো যে এতদিন তুমি পাওনি বলেই তুমি সেই সময় গণতন্ত্রের কথা বলেছিলে, ক্ষমতায় না থাকলে তুমি গণতন্ত্রের কথা বলো, আর ক্ষমতায় গেলে তুমিও স্বৈরতন্ত্রী হয়ে যাও। এই জায়গাগুলোতে আমাদের একটা ফাইট করা দরকার। এক, দুই নম্বর যে ইকোনমিক সিস্টেম, সেটা আমরা ইকোনমিক সিস্টেমের মধ্যে দেখুন কীরকম একটা ঘাটতি আমাদের এখানে ছিল। কেন একজন সচিব
শত কোটি হাজার কোটি টাকার মালিক হতে পারে? কেন একজন পুলিশের সাবেক আইজি 681 বিঘা জমির মালিক হতে পারে? কোথায় ঘাটতিটা ছিল? কে এটা মনিটর করে নাই? কেন মনিটর হয় নাই? সেই জায়গাগুলোতে না আমার নজর দেওয়া দরকার। দেশ থেকে প্রতি বছর 72,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, এটা আমরা শুনেছি। তো দেশ থেকে প্রতি বছর 72,000 কোটি টাকা পাচার হয়ে গেলে, যদি পাচারটা ঠেকানোর রাস্তাটা তৈরি করা যায়, তাহলে 72,000 কোটি টাকা পাচার না হলে তো আমি তো কৃষককে বিনামূল্যে সার দিতে পারি, আমি তো বিনামূল্যে শিক্ষা দিতে পারি, আমি তো চিকিৎসা বিনামূল্যে দিতে পারি, যদি পাচার হওয়া টাকাগুলো রোধ করতে পারি। তো সেরকম একটা পাল্টা স্বপ্ন মানুষকে দেখাতে হবে না? 2, আমরা একদিন দরবেশ নামক দেখেছিলাম যে তার কিভাবে শেয়ার বাজার লুট করেছে, একের পর এক শেয়ার বাজার লুট হয়েছে। তো গত 100 দিনের মধ্যে যে শেয়ার বাজার থেকে 54,000 কোটি টাকা লোপাট হয়ে গেল। আমরা 10 বছরে পদ্মা সেতু করেছি 30,000 কোটি টাকা দিয়ে, আর 100 দিনে 54,000 কোটি টাকা আমাদের বিনিয়োগকারীদের পকেট থেকে চলে গেল। এটা ঠেকানোর পথ বের করা যাচ্ছে না কেন? ফলে আমি বলছি যে হ্যাঁ, রাজনীতির কিছু বড় দিক থাকে, যে আমরা সংবিধানের কি কি সংশোধন দরকার, আমাদের বিচার ব্যবস্থার কি কি সংশোধন দরকার, নির্বাচন পদ্ধতির কি দরকার। কিন্তু মানুষ যখন দেখে আমি পকেটে করে 500 টাকা নিয়ে গেলাম, গতকালও আমি 500 টাকা দিয়ে বাজার করে আসতে পারছি, আজকে আমি 500 টাকা দিয়ে বাজারটা করে আসতে পারলাম না, তখন কিন্তু তার কাছে সংস্কারের চেয়ে সংসারটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। যে সংস্কার কবে করবে পরের কথা, আগে তো সংসারটা চালাতে হবে। সংসার সামলা। কেন সরকার ডিমের দাম 12 টাকা করে দেওয়ার পরেও বাজারে 15 টাকা 16 টাকা ডিম বিক্রি হয়? কেন হয়? যে তারুণ্যের শক্তি দিয়ে আমরা একটা ফ্যাসিস্টকে মোকাবেলা করতে পারলাম, সেই তারুণ্য কেন সরকারের এই গঠনমূলক কাজের দিকে তাদের মনোযোগটা আসলো না? কেন আবার পাল্টা দখলবাজির দিকে চলো? মানে আমি বলছি যে এগুলো করা দরকার এই কারণে সরকারকে ব্যর্থ করার জন্য না, এটা দরকার হচ্ছে সরকার যে দায়িত্ব নিয়ে এসেছিলেন সেই দায়িত্বের দিকে একটু খেয়াল রাখা দরকার, এবং সেই দায়িত্বটা পালন করলে মানুষ বুঝবে যে আমি অন্ধকার তাড়িয়ে আলোর দিকে একটু একটু করে যাত্রা শুরু করেছি। জি, ফজলুর রহমান, এই যে চিন্ময় দাস কে গ্রেফতার এবং আজকে চট্টগ্রাম আদালতে যা হলো এবং একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হলো, এটাকে অনেকেই বলছেন যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে, এবং চিন্ময় দাস ইস্যুতে ভারতও খুব তাড়াতাড়ি বিবৃতি দিয়েছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটু পাল্টা বিবৃতি দিয়েছে। এখন যারা অস্থিতিশীল করতে চায় তারা তো ষড়যন্ত্র করবেই, চেষ্টা করবে, চক্রান্ত করবে, এটা তো স্বাভাবিক। সব কিছু মিলিয়ে সাম্প্রদায়িক ঐক্যটা ধরে রাখতে এবং কারো পাতা ফাঁদে যেন আমরা না পা দিই, সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য আসলে আমাদের কি করা উচিত? আপনি এত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা সবাই সমান পাপী, আপন পাপের বাটখারা দিয়া অপরের পাপ মাপি। ইন্ডিয়াতে যখন সাম্প্রদায়িক রাজনীতি সার্ভাইভ করবে, বাংলাদেশের সাম্প্রদায়িক রাজনীতি এখানে বিল্ড আপ হবে। আবার এইখানে যখন সাম্প্রদায়িক রাজনীতি এমন এক পর্যায়ে যাবে জঙ্গিপনা পর্যন্ত, ওখানে কিন্তু আরো বাড়বে। ওই যে ইস্কন টিস্কন যতই বলেন, এইগুলা তো ছিল না। আমি তো এইগুলা শুনলে পরে কানে হাত দিতে চাই, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর ওদেরকে ভগবান বাঁচা। এই যে সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়েছে, এটা শেষ কোথায়? সারা পৃথিবীব্যাপী সমস্ত ছোট মানুষগুলা, সমস্ত, আমি অমানুষ বলবো না তাদেরকে, সমস্ত গণবিরোধী মানুষগুলা নেতা সারা পৃথিবীতে, বড় রাষ্ট্রগুলোতে। আমি নাম আর বললাম না, আমি এত ছোট মানুষ, নাম বললাম না। আগে নাম শুনতাম নেতাকে, আগে নাম শুনতাম নেলসন ম্যান্ডেলা হইল নেতা, আগে নাম শুনতাম নেতাকে, নেতার নাম হইল ইয়াসির আরাফাত, ছোট্ট দেশের বড় নেতা। আগের নাম শুনতাম কি নেতাকে, লুলুম্বা, সুকর্ণ, জওহরলাল নেহেরু, যতই বলেন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ, আরো বলতে পারি আমি সারা পৃথিবীব্যাপী বড় মানুষ, চৌ এন লাই চীনের নেতা, বলতে পারি আমি ইংল্যান্ডের সেই দ্বিতীয় মহাযুদ্ধের চার্চিল। এখন এই ছোট ছোট ইঁদুরের মতো মানুষগুলা সব জায়গায় নেতা। আর বাংলাদেশে এমন একটা জায়গাতে আসছে, আমি ইউনূস সাহেবের কথা বলতে চাই, ইউনূস সাহেব তো রাজনৈতিক নেতা না। বাংলাদেশে যারা রাজনৈতিক নেতা বলে, এরা রাজনীতির রস শিখে নাই, র র র। আমার তো এই জায়গাতেই কথাটা, রাজনীতি নাই বলে এখানে অপরাজনীতি হচ্ছে, অপরাজনীতি হচ্ছে বলে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে, সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে বলে মানুষের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে জঙ্গিবাদ এখানে উস্কায়ে দেওয়া হচ্ছে।
কোন দেশে কোথায় গরু জবাই করিয়া রাস্তার মধ্যে একটা পত্রিকা অফিসের বিরুদ্ধে আন্দোলন করা হয়? আমি এটা সাহস করে বললাম, আমারে আবার মাইরে ফেলবো, মাদ্রাসা থেকে মাইরেও ফেলতে পারে। কোন দেশে গরু জবাই করে? এই কালচার কি আমাদের দেশে ছিল কিনা আপনি বলেন? এবং সরকার করলো কি? গরু জবাই করে আইন দেয়। আবার কিছু কিছু আছে আবার উৎসাহ দেয়, গরু জবাই করে খাবো, আমরাও করব। এই যে রাজনীতি, ওরা তখন করবে কি? ওরা শুকর জবাই করবে অথবা কাসিম জবাই করবে, করিয়া বলি দিবে, দিয়ে তারা আবার ওখান দেয়া ইস্কন করবে। আপনি যখন এটা করবেন তারা ওইটা করবে। এই যে সাম্প্রদায়িক রাজনীতি, দ্যাট মাস্ট বি অ্যাবলিশড, ফার্স্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, সেকেন্ড ফ্রম মাই কান্ট্রি, থার্ড ফ্রম মাই পার্সন। আমি সাম্প্রদায়িক ব্যক্তি না, আমি অসাম্প্রদায়িক ব্যক্তি। আমি সবসময় বলি এই দেশে যুদ্ধ হয়েছিল ফার্স্ট গণতন্ত্রে, এই কথাটা ভুলে গেছেন। এই সরকার এই কথাটা গণতন্ত্র যে একটা শব্দ, এটা ভুলে গেছে। ভুলে যদি না যায় তো নির্বাচন করলে এদের গায়ে জ্বর উঠে কেন? কারণ গণতন্ত্রের প্রধান শর্তই হলো নির্বাচন দিয়ে গণতন্ত্র করতে, এদের গায়ে জ্বর উঠে কেন? অথচ এই দেশে যুদ্ধটা হয়েছিল কেন? নির্বাচনের রায় হিয়া খান মানে নাই, গণতন্ত্রের রায় মানে নাই, সেই কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা করার যুদ্ধ হয়েছিল। ভুলে গেছি আমরা। 30 লক্ষ লোক মরছে, কত লক্ষ মরছে উঠলে বিতর্ক হইতে পারে, করুক, তারা অধিকার আছে। কিন্তু আমি তাদেরকে দিকে দ্বিতীয় মহাযুদ্ধে যে বলে 3 কোটি লোক মারা গেছিল, এটা কে কে গইনা দেখছিল? এগুলো তো প্রতীকী। আমি সেই কারণে বলছি আপনাকে যে আপনি যখন সবকিছু অরাজনৈতিকভাবে বলবেন, আজকে দেখলাম এক মহামানবের ছেলেরা যার বাবায় 500 কোটি টাকা চুরি ডাকাতি করে থয়ে গেছে, ভালো মানুষ হয়েছে, এরা কি কি কথা বলে আমি বুঝি না। তো আমি নামগুলা বলতে চাই না, এইসব কথা কিন্তু আসবে। এই দেশে যাদেরকে জিজ্ঞাসা করা হয় কিভাবে দেশ চলবে, একজন মহামানব বলে ফেললো আগে লোকাল গভর্নমেন্ট ইলেকশন। এইসব মহামানবদেরকে ডাকে কেন? ওরা কি করছে দেশের জন্য? আমি চ্যালেঞ্জ করলাম, দেশের জন্য এরা কি করছে? মুক্তিযুদ্ধের এদের অবস্থান কি ছিল? এই যুদ্ধে 24-এর যুদ্ধে এদের অবস্থান কই ছিল? আমি যে ফজলুর রহমান যে যুদ্ধটা করছে, আমি চ্যালেঞ্জ করলাম, দাঁড়াও দেখি কোন বেটা, বাপের বেটা আমার সামনে দাঁড়াও, বাংলাদেশে কার জন্য কি করছো। আমি সিনিয়রদেরকে বলছি, ছাত্রদেরকে না। ছাত্র থাকার সময় এদের চেয়ে বেশি রিস্ক নিছি আমি এরশাদ বিরোধী আন্দোলনের প্রধান বক্তা ছিলাম। জয়নাল জাফর, মুজাম্মেল কাঞ্চন, দীপালি সাহা যেদিন মৃত্যু শহীদ হয়, আমি বটতলাতে একা বক্তৃতা করছি। কাজে এগুলা কয়ে লাভ নাই। এখন এই যে 4 মাস চলে যেতেছে, কারে ওনারা রাখছে, দেখে জিজ্ঞাসা করছে ফজলুর রহমান নামে যে একটা মানুষ আছে, ফজলুর রহমানের আছে, কেউ জিজ্ঞাসা করছে দেশ কিবা। আমাদের অনেকেই কত সুন্দর সুন্দর কথা কয় মিটিংয়ে গেলে, আরে, এবং বেশিরভাগ কথা কয় যাদের পূর্বপুরুষের ইতিহাসটা একটু ব্যতিক্রম আছে, এরাই বেশিরভাগ কথা কয়। মুক্তিযুদ্ধে যাদের পূর্বপুরুষের ইতিহাস ব্যতিক্রম আছে, তারা বাংলাদেশে এখন বেশি কথা বলে। এই কথাগুলা কিন্তু আসবে। কাজে আমি আজকে বলতেছি, কেন ঠিক হচ্ছে না দেশ? ঠিক হবে, আপনি সিদ্ধান্ত দেন কয় বছরের মধ্যে ইলেকশন করবেন। আইয়ুব খানের মতো ডিক্টেটর যদি 3 বছর ইলেকশন করতে পারে, এহিয়া খানের মতো ডিক্টেটর যদি 1.5 বছর ইলেকশন করতে পারে, জিয়াউর রহমান সাহেব 76 সনে প্রেসিডেন্ট হয়ে মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন যদি বলতে পারে আমি 78 সনে প্রেসিডেন্ট ইলেকশন করো, 2 বছরে দিতে পারে। এরশাদ যদি 2 বছরে দিতে পারে, 111-এর গভর্নমেন্ট ব্যাকড বাই আর্মি যদি বলতে পারে যে আমরা 2 বছরের মধ্যে একদিনও সময় নেব, মনের মধ্যে ইলেকশন দেবো, আপনি বলেন না কেন? ডালমে কুছ কালা হে, আপনার মনে ভিন্ন কথা আছে, এগুলা রাখেন কেন? এটা তো একটা দেশ, আমার বাপের না, কারো বাপের না, একা কারণ এটা 18 কোটি মানুষের একটা দেশ। এখানে ক্ষমতায় থাকতে হলে দীর্ঘদিন জনগণের ম্যান্ডেট নিতে হবে। জি, আমরা একেবারে ম্যান্ডেট নিয়ে থাকতে হবে, জনগণকে জিজ্ঞাসতে হবে কে ক্ষমতা থাকবে, তোমরা বলো ওই দেশটা তোমাদের। জি, আমি এটা চাই ভাই, গণতন্ত্রের বাইরে আমি কিছু বুঝি না। চলে এসেছি রতন ভাই, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাংলাদেশ, আমরা যদি অতীতের পরিসংখ্যান দেখি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি লিখিত বক্তব্যে আমরা পাচ্ছি যে দেশে 2023 সালের জুলাই থেকে 24 সাল পর্যন্ত 1 বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর 1045টি নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে। এ সময় হত্যার ঘটনা ঘটেছে 45টি। আওয়ামী লীগের আমলে খুব একটা সংখ্যালঘু যদি আমরা বলি না, এখন তারা খুব একটা সোচ্চার ছিল না, কিন্তু এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা খুবই অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ মহাসমাবেশগুলো করছে। এর পেছনে
অনেকেই বলছেন যে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। সবশেষ ইসকনের যেই ঘটনাটি, অনেকে ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে এবং এই চিন্ময় দাসকে গ্রেফতারের পরে সাম্প্রদায়িক নানা উস্কানিও আসছে। অনেকেই বলছেন দাঙ্গার দিকেও যেতে পারে, এটির জন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আপনার আসলে কি পরামর্শ, এগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? বাংলাদেশে আসলে সাম্প্রদায়িক দাঙ্গা হবে না। আচ্ছা, প্রথমত হবে না, বাংলাদেশের মানুষের মধ্যে একটা গণতান্ত্রিক সহিষ্ণুতা আছে, কেউ কেউ উস্কানি দেবে, এখানে দাঙ্গা হবে না। কিন্তু এখানে যেটা হবে, যাদেরকে আমরা সংখ্যায় কম বলি তাদের উপর নিপীড়ন চলবে, তাদেরকে মানসিকভাবে অপমান করা হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় এবং সামাজিকভাবে হেয় করা হয়। এই বেদনাটা তারা বুকের মধ্যে অনুভব করেন। কিন্তু খেয়াল করে দেখুন, বাংলাদেশ তো পৃথিবীতে একমাত্র দেশ নয়, এর বাইরেও তো দেশ আছে। তাহলে বাংলাদেশে এই ধরনের কোনো একটা সাম্প্রদায়িক যদি নিপীড়ন চলে, তার প্রভাব ভারতে গিয়ে কি পড়বে? যদি কেউ কমিউনিটি ফিলিংসের কথাই বলে, তাহলে মানে গ্রেটার ইন্টারেস্ট অফ দেয়ার কমিউনিটি, যেমন সীমান্ত গান্ধী খান আব্দুল গাফফার গান্ধীকে বলেছিলেন, আপনি যে ভারত বিভাগের এই ইয়েটা বললেন, শেষ পর্যন্ত সম্মত হলেন গান্ধীজি, বাপুজি, তাহলে কি মুসলমানদেরকে আপনি নেকড়ের মুখে ছেড়ে দেবেন? হিন্দুদেরকেও কি আপনি নেকড়ের মুখে ছেড়ে দেবেন? আমার জন্মের জায়গা, শুধু ধর্মের কারণে আমাকে এখান থেকে চলে যেতে হবে? কি বিষময় ফল যে জিজাজি তত্ত্বের, সেটা ভোগ করেছিল বলেই তো শেষ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধে এই জায়গাটা আমরা এসেছিলাম, যে ধর্মের পরিচয়ে মানুষকে বিভক্ত করা যাবে না। ধর্ম মানুষের বিশ্বাস, ধর্ম মানুষের আবেগ, ধর্ম মানুষের অসহায় মানুষের শেষ আশ্রয়। যে মানুষ বিপদে পড়লে বলে না আল্লাহ আছে, ভগবান আছে, সেই শেষ আশ্রয়, সেটাকে ব্যবসার পণ্যে পরিণত করা যায় না, সেটাকে ভোটের হাতিয়ারে পরিণত করো না তোমরা। এই কথাগুলো তো আমরা বারবার বলেছিলাম। কিন্তু এখন যদি এটা চলে, তার ফলাফলটা কি দাঁড়াবে বলুন তো? বাংলাদেশ, যে মুসলমানরা ইউরোপে থাকে, তারা কিন্তু সবসময় চায় ইউরোপ ধর্মনিরপেক্ষ থাকুক। যে মুসলমান আমেরিকাতে আছে, সে বলে না মুসলমানদের রাইট এখানে যেন প্রোটেক্টেড থাকে। আর সেই মুসলমানদেরই একটা অংশ যদি বাংলাদেশে বলে যে না, এখানে অন্য কোনো ধর্ম এখানে থাকতে পারবে না, তাহলে কেমন দাঁড়ায়? ফলে এটা একটা দ্বিচারিতা নয়? আমরা মনে করি প্রত্যেক মানুষের ডিগনিটিটাকে রক্ষা করা উচিত। ধর্মের কারণে কেউ যেন নিপীড়িত না হয়, ভাষার কারণে কেউ যেন নিপীড়িত না হয়, তার লিঙ্গের কারণে কেউ যেন নিপীড়িত না হয়, গায়ের রঙের কারণে যে কেউ নিপীড়িত না। এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে মৌলভাবে ফুটে এসেছিল, সাম্য চাই, এরকম একটা কথাটা আসছিল না? আমরা মনে করি এবারের একটা বড় আমাদের অভ্যুত্থান দেখুন, এই অভ্যুত্থানে দেখুন কিভাবে ছাত্ররা, এখানে ছাত্ররা যখন রক্ত দিয়েছে, এখানে হিন্দুর রক্ত, মুসলমানের রক্ত, নারীর রক্ত, পুরুষের রক্ত, শিশুর রক্ত সব মিশে গেছে। সেই রক্তের উপর দাঁড়িয়ে আছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার। ফলে অন্তর্বর্তীকালীন সরকারকে এই রক্তের মর্যাদা রক্ষা করতে হবে। কিন্তু কেউ যদি পরিকল্পিতভাবে নন ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করে, তখন পরিকল্পিত কোনটা তাহলে খুঁজে দেখতে হবে। এখন ধরুন যদি এরকম হয় যে কাউকে বোঝা যাচ্ছে যে ওরা ষড়যন্ত্র করেছে, তা প্রথমে ষড়যন্ত্র হিসেবে তাকে চিহ্নিত না করে প্রথমে আসলে নিজের অনুসন্ধানী যন্ত্রটাকে ঠিক করা দরকার। আজ পর্যন্ত যতগুলো ঘটনাকে ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা হয়েছে, কোনোটারই কিন্তু শেষ পর্যন্ত কোনো হদিস করা যায়নি। তার মানে শেষ পর্যন্ত মানুষ মনে করছে সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে কাউকে ষড়যন্ত্র বলে ট্যাগ লাগিয়ে দেওয়া। এটা না করে এখন ইসকন তারা একটা কাজ করেছে, তাদের সঙ্গে কথা বলেন যে আপনারা এটা করছেন কেন। আবার ইসকনের নামে যদি কেউ এরকম ঘটে, খেয়াল করে দেখবেন সংখ্যাগুরুর সংখ্যা মানে সাম্প্রদায়িকতা সংখ্যালঘুকে যেমন বিপন্ন করে, সংখ্যালঘুর সাম্প্রদায়িকতাকে সংখ্যাগুরুকে কিন্তু উৎসাহিত করে। ফলে দুইজনকে সংযত হওয়া উচিত না, দুইজনকে সংযত হওয়া উচিত। কখনো কখনো এই ক্ষেত্রে রাষ্ট্রের কাছে এই নিবেদনটা থাকা উচিত, রাষ্ট্র তুমি কিন্তু শেষ পর্যন্ত নিরপেক্ষ বিচার করো। রতন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় আজকে একেবারে শেষ স্যার, আমরা আবার আপনাকে সময় দেব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।